আমরা যাকে শিব বলে মানি তা বেশিরভাগ মানুষের জন্যেই, আমি বলবো বেশিরভাগ বলছি মানে অতি অল্প কিছুজন ছাড়া, বাকি সবার জন্যেই আমরা যাকে শিব বলে ডাকি তাকে কেবল শূন্য প্রহরেই পাওয়া যায়। এই সময়টা হলো ঠিক মধ্যরাত্রি, অন্য কোনো সময় নয়। আপনাকে যদি সেই মাত্রাকে জানতে হয় অন্য সময়, তাহলে আপনাকে প্রচুর কাজ করতে হবে নিজেকে নিয়ে। তা না হলে বেশিরভাগ মানুষই সে মাত্রাকে স্পর্শ করতেই সক্ষম নন। এখন আবার মাঝরাতে উঠে বসে নানান রকম কাজ করতে শুরু করে দেবেন না। জানেনই তো শিবের অনেক রূপ আছে, তিনি কোনো বিশেষ রূপে এলে আপনি সেটাও সামলাতে পারবেন না। সেটা হয়তো চমৎকার হতে পারে, মানে অন্তিম হিসেব নিকেশে চমৎকার হতে পারে, কিন্তু আজকের দিনের গণনায় ভয়ঙ্কর হতে পারে। তো শুধু যে অন্ধকারের খোঁজে বা কোনো অদ্ভুত বিকৃতির কারণেই মানুষ শ্মশানে বা ওই রকম কোনো জায়গায় গিয়ে বসে থাকেন মধ্যরাত্রে, তা কিন্তু নয়। কারণ তারা যদি অভিজ্ঞতায় নাও জেনে থাকেন, প্রথাগতভাবে অন্তত জানেন যে কেবল ওই সময়ই তাকে পাওয়া যায়। আমরা জানেন তো, আমি এই সব শ্মশানে গিয়ে বসে থেকেছি কেন সেটা না জেনেই। কেন সেখানে যাচ্ছি সেটা না জেনেই মাঝরাতে সেখানে বসে থাকাটা আমাকে সবসময়ই টানত। আমি যে কিছু খুঁজছিলাম তা কিন্তু নয়, শুধু এই কারণেই যে এটা আমাকে কোথাও উৎসুক করে তুলত যে কি ঘটছে আসলে যারা মারা গেছে তাদের সঙ্গে। এটা আমার সাথে হয়েছিল যখন আমার মাত্র ১৩ বছর বয়স। আমরা দশেরার ছুটিতে গেছিলাম, যেটার মেয়াদ প্রায় ১৫ দিনের মতো ছিল। আর যখন আমরা ফিরে এলাম দেখলাম আমাদের ক্লাসেরই একজন মারা গেছে, একটা মেয়ে। ছুটির সময় নিউমোনিয়ায় সে মারা যায়। তো তার ভাই, যে আমাদের থেকে ১ বছরের ছোট ছিল, সে এসে বলল দিদি ছুটিতে মারা গেছে। প্রথমে তো আমরা ভেবেছিলাম এটা বেশ মজার, আর আমরা মেয়েটার গলা নকল করে ওর অ্যাটেন্ডেন্স দেওয়ার চেষ্টা করতাম, কারণ তখন ওর নাম ডাকা হচ্ছিল রোল কলে। কিন্তু কিছুদিন পরে এটা আমাকে পাগল করে তুলল। মেয়েটা ঠিক আমাদেরই বয়সী, এখানেই ছিল, আর হঠাৎই উধাও হয়ে গেল। গেলটা কোথায়? আমি ভাবতাম সে হয়তো এই নাটকটা শেষ করে একদিন ফিরে আসবে, কিন্তু পরে বুঝলাম এটা নাটক নয়, ও চলেই গেছে। এটা আমাকে এমনভাবে নাড়া দিল যে আমি বেশ কয়েকদিন স্কুলেও যেতে পারিনি। এতে আবেগের কোনো ব্যাপার ছিল না, ওকে, কারণ ওর জন্য আমার মনে তেমন কিছুই ছিল না, কিন্তু শুধু এই কৌতূহলটা যে বাস্তব একটা মানুষ ঠিক আমারই মতো, ফুফ, যেখানেই খোঁজো না কেন। তাই আমি সত্যিই জানতে চাইছিলাম যে আসলে কি ঘটে। এটা আমার মাথা খারাপ করে দিচ্ছিল এই জানতে চাওয়াটা। তো আমি ভাবলাম গিয়েই দেখব নিজেই, কারণ আমি এইরকমই, আমি সবকিছু নিজের চোখেই দেখতে চাই। তো আমি গেলাম আর তদন্ত শুরু করলাম আমার বাবার ওষুধের বাক্সে। আর হাতে পেলাম বারবিচুরেটসের একটা শিশি। ওগুলো সব বের করে নিলাম, শিশিটা খোলাই ছিল। গুনে দেখলাম ৯৮টা বড়ি আছে। তারপর আমি একটু ঘুরিয়ে খোঁজখবর নিলাম যে ঠিক কতগুলো লাগতে পারে। ওরা জানালো যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ ৩০টাতেই ২৫-৩০টা বড়ি খেলেই মারা যেতে পারে। ভেবে দেখলাম আমার তো মাত্র ১৩ বছর, ৯৮টা বড়ি যথেষ্টই। তো আমার প্রচুর সম্পত্তি ছিল, অনেক কিছু, বুঝলেন। আমি আর সেগুলো বলছি না কি কি। আমি সেসব আমার বন্ধুদের মধ্যে বিলিয়ে দিলাম, আর কয়েকজনকে বললাম জানিস তো আমি যাচ্ছি, আমি দেখতে চাই আসলে ব্যাপারটা কি। ওরা ভাবলো আমি মজা করছি, ওরা তো খুব খুশি, সব দিয়ে দিচ্ছি। ওরা ভাবলো একটা পাগল আবোল তাবোল বকছে। তো আমি বাড়ি গেলাম, আর আমি জানতাম যে খালি পেটে থাকলে ভালো কাজ হবে, তাই আমি রাতের খাবার খেতে অস্বীকার করলাম, বললাম যে পেট ব্যথা করছে, আমি কিচ্ছু খাবো না। আর আমি ৯৮টা বারবিচুরেট গিলে ঘুমোতে চলে গেলাম।
আর তারপর আমি জানি না কি হয়েছিল। 3 দিন পর অল্প চোখ মেলে তাকালাম, আর আমি স্বর্গ, নরক বা অন্য কোথাও ছিলাম না। কড়িকাঠগুলো দেখেই বুঝলাম যে এটা আমার বাবার হাসপাতাল। আমি সাথে সাথেই চোখ বন্ধ করে নিলাম, বুঝলাম ভুল জায়গায় চলে এসেছি। 3 দিন ধরে ওরা আমাকে সব ধরনের স্টামাক ওয়াশ দিয়েছে, আর আমাকে স্যালাইনে রেখেছিল, আর যা যা করা সম্ভব সব করা হয়েছিল, কিন্তু আমাকে কিছুতেই যেতে দেয়নি। 3 দিন পর এত কিছুর পরেও আমি কিছুই জানতে পারলাম না, শুধু এই যে 3 দিনের জন্য আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম আর ছিলাম হাসপাতালের বিছানায়। তখনই আমি বুঝলাম এটা খোঁজার উপায় নয়। তো মৃত্যুর পরে কি হয়, এরপর আমি প্রচুর সময় কাটাতে লাগলাম শ্মশানে এরই খোঁজে। লোকজন আমাকে বলতো এখানে ভূত আছে, এই হবে সেই হবে। যেই জায়গাটা কি ওরা ভুতুড়ে বলতো, আমি সেই রাতেই সেখানে গিয়ে ঘুমোতাম। তারা বলতো আজ বোধহয় এলো না। একজন বলল সে নাকি প্রতি অমাবস্যায় গিয়ে রক্ত খাওয়ায় ভূতকে, আর সে আমাকে দেখালো যে কেটে কেটে তার আঙুলগুলো পুরো ক্ষয়ে গেছে প্রত্যেক দিন ভূতকে রক্ত খাইয়ে। আমি তার সঙ্গে প্রত্যেকটা অমাবস্যাতেই যেতাম, কিন্তু সেই অমাবস্যাগুলোয় ভূত আর আসতো না। আমি সব জায়গায় খুঁজতে গেছি, সব রকম জিনিস। আরেকজন লোক ছিল কালো পোশাক পরা, সে আমাকে, বুঝলেন তো, সে আমাকে তার বেশ বড় সড়ো এক আস্তানায় নিয়ে গেল, একটা দেউলের মতো, যেখানে সারি সারি বোতল, সব ছিপি আটা আর কালো কাপড় দিয়ে ঢাকা। সে বলল যে সে ভূত বন্দি করে রেখেছে এই সব কাঁচের বোতলগুলোতে। আমি তার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলাম তার একটা বোতল চুরি করব বলে, কিন্তু সে ভীষণ সতর্ক ছিল, আমাকে একটা বোতলও নিয়ে যেতে দেয়নি। কিন্তু কোনো বোতল থেকেই একটাও ভূত বেরিয়ে আসেনি, বুঝলেন। তারপর আমি শ্মশানে গিয়ে বসতাম এই আশায় যে এখানে নিশ্চয়ই থাকবে, বুঝলেন। আমি একদম সদ্য মৃত কাউকে দেখতে চাইতাম, যাতে ঠিক যখন পোড়াবে তখন ভূত বেরিয়ে আসবে। কোথায় সেই ভূত আমি দেখতে চাই। তো ওরা বলতো যে যদি গাছে পেরেক পোঁতা যায় রাত 12টার সময় তবে সে আসবে। আমি রোজ গিয়ে ওই গাছটাতে পেরেক পুঁততাম, ঘড়ির দিকে তাকিয়ে থাকতাম, আর ঠিক 12টা বাজলেই টুক টুক টুক, কিচ্ছু আসতো না। তারপর ওখানে বসে থাকতাম আর লোকজন মৃতদেহ নিয়ে আসতো, আর তারা সবাই, বুঝলেন, তারা সবাই কাঁদছে, চিৎকার করছে, কিন্তু কেউই সেখানে খুব বেশিক্ষণ থাকে না, বড়জোর আধ ঘন্টা বা 1 ঘন্টা মতো থাকে। দাহ শুরু হলেই তাদের কাজ শেষ। তাদের তো আরো অনেক কাজ করার আছে, তাই সবাই চলে যেত। আমি শত শত দাহকার্য দেখেছি, কিন্তু 80% বা তারও বেশি মানুষের কেউই শেষ কয়লাটা পোড়া পর্যন্ত অপেক্ষা করে না। চিতা জ্বলতে শুরু হলে ওখানেই দাঁড়িয়ে থাকে, তারা কাঁদে, ঘড়ির দিকে তাকায়, চলো যাওয়া যাক, যাই এবার, রওনা দিই। কারণ কখনো সখনো চিতা 5-6 ঘন্টা 7 ঘন্টা ধরে জ্বলতে থাকে। তাই আধ ঘন্টা 45 মিনিট, মানে অল্প কিছুটা সময় তারা ওখানে দাঁড়িয়ে থেকে চলে যাবে, দেহটা পুরোপুরি জ্বলে উঠলে। কিন্তু দেহের শুধু বাইরের অংশটাই মাংস, ভেতরের মূল কাঠামো, যে কারণে আপনি এই রূপে এখানে বসে আছেন, সেটা হলো হাড়, কঙ্কালতন্ত্র। এই কঙ্কালের মধ্যে যেটা সবচেয়ে সহজে পুড়ে যায় সেটা হলো শিরদাঁড়া, কারণ এর খুব সামান্য অংশই হাড়। আর শুধু তাই নয়, এখানে একটানা হাড়ও নেই, শুধু হাড়ের মাঝখানের ওই লিগামেন্ট ইত্যাদি যা কিছু আছে সেগুলো পুড়ে গেলেই এটা খুলে ছড়িয়ে যায়। তাই লেগে থাকা মুন্ডুটা, বেশিরভাগ সময় মুন্ডুটা ডুব 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 করে গড়িয়ে পড়ে। না, ওটা কোথাও যাওয়ার চেষ্টা করছে না, শুধু এই কারণেই যে ওটা চিতায় এমনভাবেই রাখা, কাঠগুলো পুড়তে পুড়তে ওটা খসে পড়তে শুরু করে। আর হাত পা ওইরকমভাবে গড়িয়ে পড়ে না, শুধু মুন্ডুটাই গড়িয়ে পড়ে। তো আমি সবসময় একটা লাঠি দিয়ে তুলে আবার জায়গা মতো রেখে দিয়ে আসতাম, কারণ ভূতটা যদি মাথার মধ্যেই থাকে আমি চাইতাম ওটা বেরিয়ে আসুক, কিন্তু কিচ্ছু আসতো না। তো কেউই ওখানে থাকতে চায় না যখন এই সব ঘটতে থাকে, কারণ একটা ব্যাপার হলো তারা হয়তো সেই মানুষগুলোকে ভালোবাসতো যখন তারা বেঁচে ছিল। আমি ধরে নিলাম তারা সত্যিই ভালোবাসতো। তা সত্ত্বেও একবার মারা গেলে তারা আর সেটা নিয়ে পড়ে থাকতে চায় না, আর মৃতদেহ নিয়ে তাদের ভয়ের মাত্রাটা একেবারে অকল্পনীয়।
আমি আমার এক বন্ধুকে নিয়ে গেছিলাম একটা মর্গে, মাইসোরের যক্ষা স্যানিটোরিয়ামে। আপনাদের দেখা উচিত সমাজের 90% মানুষের মধ্যে কি মাত্রায় ভয় কাজ করে মৃতদেহ নিয়ে। মৃতদেহ কখনো উঠে দাঁড়িয়ে আপনাকে লাথি মারেনি বা পেটায়নি বা ধর্ষণ করেনি বা ওইরকম কিছুই করেনি, এমন একটাও ঘটনা নেই। হ্যালো, একটাও না। কিন্তু প্রত্যেকেই মৃতদেহদের নিয়ে আতঙ্কিত। জীবিত যারা, তারা আপনার ক্ষতি করতে পারে, মৃতরা কখনো কারোর ক্ষতি করেনি, কিন্তু সবার এক অযৌক্তিক মাত্রার ভয় কাজ করে। কারণ মূলত এটা তাদের নিজেদের মরণশীলতার কথা মনে করিয়ে দেয়, যার মুখোমুখি তারা হতে চায় না। আমি নিয়ে গেছিলাম, জানেন তো, আমার বয়স তখন সম্ভবত 19 হবে। ততদিনে আমি এরকম অনেক কিছুই দেখে ফেলেছি। তা সেই বন্ধুটা বেশ স্বাভাবিক একটা ছেলে, ওই ভীতু ছেলেদের মতো নয়। সে বেশ শক্তপোক্ত আর বেশ ভালো। তো আমরা ভেতরে গেলাম, কারণ আমাদের একজনকে শনাক্ত করতে হতো, একজন মৃত ব্যক্তিকে। তা আমি ওকে ভেতরে নিয়ে গেলাম। কেয়ারটেকার দরজা খুলে দিল। আমরা ভেতরে ঢুকলাম। বোধহয় প্রায় 12 থেকে 13টা মৃতদেহ রাখা ছিল, তাই আমাদেরকে খুব কাছ থেকে দেখতে হতো। আপনারা বিশ্বাস করবেন না যে ও যেভাবে ভয় পেয়ে উঠল, আমার তো মনে হয়েছিল মারাই যাবে। ও এতটাই ভয় পেয়েছিল, আক্ষরিক অর্থেই যেন ওর ভেতর থেকে সব বেরিয়ে আসছিল। এতটাই ভয় পেয়েছিল ওই মৃতদেহগুলো দেখে। ওগুলো স্বাভাবিক মৃতদেহ ছিল। আমি বলছি সেগুলো বিকৃত, পচা বা ওইরকম কিছুই ছিল না। স্বাভাবিক মৃতদেহ। হ্যাঁ, মর্গে তো একটা গন্ধ থাকেই। খুব কাছ থেকে মানুষ এটা সহ্য করতে পারে না, তাই সহজাতভাবেই সবাই ওখান থেকে চলে যেতে চায়। যখন আমি নিজের ভেতরে তাকালাম, দেখলাম ভূতটা আমার ভেতরেই। আর যেখানেই দেখেছি কোথাও পাইনি। তবে এই শ্মশানে বসে থাকার চর্চাটা প্রায় প্রত্যেক দিন আমাকে 100% স্পষ্ট বুঝিয়েছিল মরণশীলতা। ভীষণ পরিষ্কারভাবে, কোনো সন্দেহ ছিল না নিজের বিষয়। আমি জানি জীবনটা সময় দিয়ে বাঁধা। একবার যদি জানেন সময়টা বাঁধা, আপনি আপনার জীবনকে খুব গুছিয়ে সামলাবেন। যদি ভাবেন যে আপনি এখানে চিরকাল আছেন, তখন আপনার কাছে প্রচুর সময় কত কিছু করার, যেগুলো আপনার জন্য সম্পূর্ণ অপ্রয়োজনীয়। ঠিক এখন কত ধরনের অপ্রয়োজনীয় কাজ করা হচ্ছে। এত সব অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ, অপ্রয়োজনীয় ভূত তৈরি করা হয়েছে শুধু এই কারণে যে আপনি ভাবেন আপনি অমর। যদি নিজের অভিজ্ঞতায় জানতেন যে আপনি মরণশীল, এই যে এখানে বসে আছেন কিন্তু হাত গলে বেরিয়ে যাচ্ছে আপনার জীবন, তাই না? হ্যাঁ কি না? বসে থাকতে থাকতেই জীবন ফুরিয়ে যাচ্ছে। যদি এটা সম্পর্কে সচেতন হতেন, তাহলে কারোর সঙ্গে ঝগড়া করার বা আজে বাজে কাজ করার সময় কি আপনার থাকতো না? যেটা সত্যিই গুরুত্বপূর্ণ শুধু সেটাই করতেন। যদি প্রতিটি মানুষ তাই করত যা তাদের কাছে গুরুত্বপূর্ণ, তাহলে এই পৃথিবীটা একেবারেই অন্যরকম একটা জায়গা হতো। কাজেই মরণশীলতার সাথে বোঝাপড়ায় আসাটা বেশি জরুরি। যত শীঘ্র মরণশীলতার সঙ্গে বোঝাপড়ায় আসতে পারবেন, ততই ভালো, কারণ তবেই জীবনটাকে বোধের সঙ্গে বাঁচবেন।